হ্যালো গাইজ, ওয়েলকাম দি হন্টেড হাউস। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের মাঝে আজ গল্প নিয়ে হাজির হলাম। আমি রফিকুল ইসলাম রনি। আজকে আমরা শোনাতে চলেছি লেখক রিয়াজ রাজের গল্প গালকাটা কবরস্থান। গল্পের লেখক যেইভাবে গল্পটি লিখেছেন আমরা সেইভাবে উপস্থাপনা করছি। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে কোনোরকমভাবে মিল খুঁজে পাওয়া গেলে তা নিতান্তই অনিচ্ছাকৃত এবং সম্পূর্ণ কাকতালীয়, তাই আমরা আশা করি হন্টেড হাউসের সকল শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যে এই গল্পটি গ্রহণ করিবে। আর যারা এই চ্যানেলে প্রথমবার গল্প শুনছ তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আর বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। মায়াপর্ণ ভিডিও দেখার জন্য মাঝরাতে নিজের ল্যাপটপটা হাতে অনেক আগ্রহ নিয়ে ভিপিএন চালু করেই ওয়েবসাইটে প্রবেশ করে। প্রথম ভিডিওটা চালু করতেই মায়া বিছানা থেকে লাফিয়ে কয়েক হাত পিছনে চলে যায়, যার ফলে সে বিছানা থেকে নিচেই পড়ে গেল। ভয়ে ভয়ে মায়া কোনো রকম নিচ থেকে ল্যাপটপের দিকে উকি দেয় এবং আবারও সে ভয়ে চোখ বুজে নিল, কারণ ল্যাপটপে তার নিজের ভিডিও দেখতে পাচ্ছিল। সে নিজের সাদা চামড়ার লম্বা চোরা প্রেমিকের সাথে গত ফেব্রুয়ারিতে এই আকামটা করেছে মায়া। ভালোবাসা দিবসে একটু শারীরিক চর্চা করার হয়তো ইচ্ছে জেগেছিল, অথচ এখন জুন মাস, প্রায় 4 মাস পর সে নিজেই তার শরীর চর্চার ভিডিও দেখছে। সে জানেও না কখন কে কোথা থেকে করেছে এই ভিডিও। ওই বাসায় কেউ ছিল না, তবে কে হবে? মায়া প্রচুর ডিপ্রেশনে পড়ে যায় এবং ফাইনালি সন্দেহ করে তার প্রেমিক ফাহিমের উপর। মায়া ল্যাপটপে ভিডিও অফ করে তড়িঘড়িতে ফাহিমকে কল দেয়, কিন্তু ফাহিম কল ধরেন। মায়া তখনই একটা নোটিফিকেশন এর শব্দে চমকে ওঠে। দেখে মেসেঞ্জারে তার এক বান্ধবী আদিতা একটি ভিডিও পাঠিয়েছে এবং সাথে লিখেও দিয়েছে, দোস্ত, সেই এনজয় করলে, আমাদের তো জানালিও না। মায়া মেসেজটা দেখে লজ্জায় ইতস্তত হয়ে যায়। সে আগে আবারও ফাহিমকে কল দিতে থাকে, কিন্তু ফাহিমের কল রিসিভ করার নামগন্ধ নেই। এদিকে কল কেটে যাবার পর আবার যখনই কল দিতে যাবে তখনই মায়ার ফোনে তার কলেজ ফ্রেন্ড সাগরিকা রয় কল দেয়, যার ডাক নাম সাগরিকা শুধু। এদিকে মায়া কল ধরে না। সে বুঝে গেছে কেন কল দিচ্ছে। কিছুক্ষণ পর আবার কল দিয়ে বসে তার কলেজেরই নুরুজ্জামান। মায়া লজ্জার জন্য সেটাও ধরে। কলটা কাটা যেতেই মায়া ফাহিমকে আবার কল দিতে থাকে। এদিকে ফাহিম কল ধরছেই না। তখনই মায়ার ফোনে নুরুজ্জামান মেসেজ দেয় যে, বন্ধু, তোর বুকের সাইজ এত বড় কিভাবে? আমি তো কল্পনাও করতে পারিনি। কাটা গায়ে নুনের ছিটা মেরে দিলে হয়তো এর চেয়েও কম আঘাত লাগত। মায়া শেষমেশ সহ্য করতে না পেরে ফোনটা এক আছাড় মেরে দেয় এবং তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যা। বড়লোক বাবার রাজকন্যা, তাই ব্ল্যাক কারটা নিয়ে বের হয়েছে। মায়া সোজা রওনা দেয় ফাহিমের বাসার উদ্দেশ্যে। বাসার সামনে এসে দেখে একটা গাছের গোড়ায় কে যেন নড়াচড়া করছে। মায়া গাড়ি থেকে নেমেই তার দিকে এগিয়ে যা, আর সামনাসামনি যেতেই বুঝে ফেলে এটা ফাহিম। মায়ার আগের মধ্যেই প্রশ্ন করে যে, আমার কল ধরিলি না কেন বাইক মাছের বাচ্চা? গালিটা আর উচ্চারণ করলাম না, সব তো শেষ করে দিলি আমার। রাগের মাঝেই মায়া কথাগুলো বলে চিল্লাচ্ছে। এদিকে ফাহিম একটা কথাও বলে না, সে গাছের গোড়ায় কি যেন করছে। মায়া সেদিকে খেয়াল করে দেখে ফাহিম ফাঁসির দড়ি বানাচ্ছে। মায়া ভয়ে দৌড়ে যায় ফাহিমের কাছে এবং পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি ফাহিম, কিন্তু আমাদের অন্তরঙ্গ এর ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি কি করব বুঝতেছি না। সবাই কল মেসেজ দিয়ে জ্বালিয়ে মারছে। কে ভাইরাল করলো এস? আমাকে বাঁচাও ফাহিম।
কথাগুলো কান্না করতে করতেই মায়। এদিকে ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, আমি জানি না মায়, এইটাও জানি না সেটা ভিডিও করেছে কি। তাছাড়া সেদিন আমি ফোন বাসায় রেখে গিয়েছিলাম। কিন্তু এখন যত যাই করি, এই সমাজে মুখ দেখাবার মতো পরিস্থিতি নেই আমার। আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি, তুমিও গেলে আসো। হ্যাঁ, এইবার আপনি ঠিক ধরেছেন হয়, ওরা দুজনেই ফাঁসির দড়িতে ঝুলে যা। এরপরের ঘটনা তো আর বলতে হবে না, বুঝেই যাচ্ছেন মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কিভাবে তাদের মৃত্যুর খবর ছড়াচ্ছে। যে নুরুজ্জামান গতকাল রাতে মেসেজ দিয়েছিল, তোর বুকের সাইজ এত বড় কেন, সেই নুরুজ্জামান আজ ফেসবুকে পোস্ট দিচ্ছে যে বেঁচে থাকতে মেয়েটির পাশে দাঁড়ালে হয়তো সে বেঁচে যেত। আমরা মানুষরা বিবেক দিয়ে চিন্তা করি না, আল্লাহ হেদায়েত দান করুক। আর সেই পোস্টে লাইক ৮৬,০০০ এবং কমেন্ট ৩১,০০০। এদিকে আমার এই চ্যানেলে ৮৬টা লাইকও পড়বে না। যাক, রিয়াজ বইটা লিখে সোফায় গা হেলান দিয়ে বস। অনেকদিন পর একটি ভালো বই লিখেছে সে। একটা ভালো মেসেজ দেয়া গেল এবং কিছু নরপশুদের দেখানো হল, যারা মুহূর্তে রূপ বদলায়। রিয়াজ আশা করে তার এই বইটা এবার হিট খাবেই খাবে এবং সে এই লেখার উপর একটা মুভিও তৈরি করবে। শুধু ডিরেক্টরের অভাব, আর বাজেটও কম ওর কাছে। সুযোগে নিজের সুনাম করে দিলাম। এদিকে রিয়াজের বন্ধু নিলয় কোথা থেকে যেন দৌড়ে আসে, মনে হচ্ছে করা কোনো ঘটনা ঘটিয়ে এসেছে। নিলয় হাঁপাতে হাঁপাতে রিয়াজের পায়ের কাছে লুটে পড়ে। রিয়াজও এক লাফ মেরে সোফায় উঠে যা। এরপর রিয়াজ বলে উঠে, কিরে, এইভাবে পাগলা ঘোড়ার মতো কোথা থেকে ছুটে আসলি? কোথাও গন্ধলাই খেলি নাকি? নিলয় হাঁপাতে হাঁপাতে বল, রিয়া, তোর জন্য একটা তৈলে ভাজা খবর নিয়ে আসলাম। তুই যা চাইতি ঠিক সেটাই হয়েছে। একটা গ্রামে মানুষ পাখির মতো মরছে। সবাই ধারণা করে যাচ্ছে এসব একটা অশরীরী করে বেড়াচ্ছে। তোর লেখা এইবার হিট হবে। সেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। তুই তাড়াতাড়ি গ্রামটা নিয়ে লিখে ফেল এবং এক্ষুনি তা মার্কেটে ছেড়ে দে। আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। আবাল কোথাকার, ওদিকে মানুষ মরছে আর তুই আমাকে বড়লোক হবার কথা বলছিস? তোর মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই না? মানে একটা বাস্তবতার উপর বই লিখলে তা ভালো সাড়া পাবে এবং তুইও রাতারাতি নাম কামাই করতে পারবি, তাই একটা কনসেপ্ট দেখিয়ে দিলাম। তুই কি অমানুষ? এইভাবে কেন বলছিস বন্ধু? না, তুই কি হৃদয়হীন? ঠিক আছে, বাদ দে। এত বছর পর একটা ভালো খবর দিলি, তোকে তো চুমু দিতে মন চাচ্ছে। আমি বই হিট খাওয়ার খুশিতে উল্টাপাল্টা বলে দিলাম, আর তুই সিরিয়াস নিলি? নিলয় কিছুক্ষণ চুপ থেকে রিয়াজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর মুখের নকশা পাল্টে ধীর কণ্ঠে উত্তর দিল, আমার জুতাটা নতুন কিনেছি। মানে নিলয় একটু অভিমান করল আর, কিন্তু রিয়াজ এখন থেকেই তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। বইয়ের পাতায় এত বছর ধরে লিখেও সে ভাইরাল হলো না। এদিকে এই কনসেপ্ট লিখলে তার লেভেল কোথায় গিয়ে দাঁড়াবে এটা সে ভালোই টের পাচ্ছে। রিয়াজ নিলয়কে বলল, যে বন্ধু, ব্যাগ গোছা, আমরা আজই সেই গ্রামে যাব এবং নিজের চোখে সরাসরি যা দেখব তা লিখে ফেলব। এতে আরও আকর্ষিত করতে পারব পাঠকদের। অপারে নিলয় প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয়ে গেল। তারা তখনই প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডে রওনা দেয়। রিয়াজ খুব আগ্রহ নিয়ে এগুতে থাকে। বাস স্ট্যান্ড বেশি দূরে না, হেঁটে গেলে 10 মিনিট। হাঁটার মাঝে নিলয়কে রিয়াজ প্রশ্ন করে, আচ্ছা বন্ধু, ওই এলাকার নাম কি? নিলয় হাঁটার মাঝেই উত্তর দেয় যে গালকাটা কবরস্থান। থমকে দাঁড়িয়ে যায় রিয়া, চোখ মুখে ভয়ের ছাপ। নিলয় বলল, কিরে, তোর ফেটে গেল না? রিয়াজ কোনো উত্তর দেয় না। মুখে হঠাৎ করেই যেন ঘামের রেশ পড়ে গেল। নিলয় আবার বলল,
প্রথমে আমিও ভয় পেয়েছি এই গ্রামের নাম শুনে। গালকাটা কবরস্থান নাকি পুরা এলাকার নাম, অথচ ওই গ্রামে একটাও কবরস্থান নেই, তবুও এলাকার নাম গালকাটা কবরস্থান। এরপর খটকা কমলো আমার। আমি বুঝেছি এলাকার নামটা হয়তো কোনো মূর্খ রেখেছিল। রিয়াজ কিছুক্ষণ চুপ থেকে আবার হাঁটা শুরু করে এবং হাঁটার মাঝেই বলল, আমি মাঝে মাঝেই একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্পষ্ট কিছু দেখি না, তবে একটা সাইনবোর্ড স্পষ্ট দেখা যায় এবং সেখানে লেখা থাকে গালকাটা কবরস্থান। এরপর আবার কিছু গাছ দেখি, আবার অনেকগুলো প্রজাপতি দেখতে পাই, কিন্তু এই গালকাটা কবরস্থান নামটাও দেখি আমি। আর যখনই আমার ঘুম ভাঙে ঠিক তখন আমার হৃৎপিণ্ড কাঁপতে থাকে। আমি অনেক খোঁজ নিয়েছি, কিন্তু এই নামের কোনো এলাকা খুঁজে পাইনি। আজ তোর থেকে শুনলাম, তাই একটু ভয় পাচ্ছি। কোনোভাবে আমার সাথে ওই এলাকার কোনো সম্পর্ক নেই তো? রিয়াজের কথা শুনে নিলয় কিছুই বুঝে উঠতে পারেন। ততক্ষণে তারা বাস স্ট্যান্ড চলে আসে। বগুড়ার টিকিট কেটে ওরা বাসের সিটে বসে, কারণ বগুড়ার মধ্যেই সেই গালকাটা কবরস্থান নামক এলাকাটা রয়েছে। সিটে বসার পর নিলয় আবার রিয়াজকে প্রশ্ন করে, আচ্ছা বন্ধু, তুই আর কি কি দেখি? আর কিছু না, শুধু এইটুকুই। আমার কেন যেন মনে হচ্ছে আমরা সেই গ্রামে যাচ্ছি না, আমাদের কেউ নিয়ে যাচ্ছে। কি সব ফালতু কথা বলছি? তোর বই হিট করাতে হবে। ভুলে যাস না, এটা তোর জন্য একটা লাকি চান। কেমন হয় যদি আমরা ঘরে বসে খোঁজ নিয়ে সেই এলাকা সম্বন্ধে লিখি? কিন্তু এতে অনেক কিছুই হাতছাড়া হবে। আমাকে এলাকাটা টানছে, কেমন যেন ভিতরে শূন্য শূন্য একটা ভাব হচ্ছে। কিচ্ছু না, তুই শুধু কাজে ফোকাস কর। তুই সেখানে বই লিখতে যাচ্ছি এবং তোর কাজ হচ্ছে শুধু বই লেখা। এলাকার সমস্যাগুলা লিখবি, এরপর বনোয়ারি একটা গল্প সাজিয়ে সমাধান দিয়ে ফেলবি। আমরা সাথে সাথে ব্যাক করব। এরপর আর কোনো কথা হয়নি। ওরা দুইজন রওনা হয় গালকাটা কবরস্থান এলাকার উদ্দেশ্যে। স্যার নাইমা পড়ে, বাস চইলা আইছে। কথাটা শুনে নিলয় আর রিয়াজ চমকে উঠে। ঘুমের মাঝে কখন চলে এলো টেরই পায় না তারা। বাস থেকে নেমে ওরা দেখে অনেক সিএনজি ড্রাইভাররা তাদের ডাকছে, জো মামা আহেন, মামা আমি কম রাখুন, মামা এইডায় আইসা বসেন, মামা এদিকে এদিকে। রিয়াজ আর নিলয় কনফিউজড হয়ে যায়, তারা কোনো গাড়িতে উঠবে। সবাই যেভাবে ডাকছে ফিরিয়ে দিতেও লজ্জা পাচ্ছে। নিলয় হাত চেঁচিয়ে বলে, যে গালকাটা কবরস্থান এলাকায় ভাড়া করতে। নিলয়ের কথা শুনে সব ড্রাইভার চুপ হয়ে যায়। মনে হচ্ছে এরা রিয়াজদের চোখেও দেখছে না। কিছুক্ষণ পর সবাই অন্যান্য যাত্রীদের ডাকাডাকি শুরু করে। রিয়াজ বেশ অবাকি। এলাকার নাম শুনতেই সবাই এত ঘাবড়ে গেল কেন? ওরা একটা ড্রাইভারের সামনে যা, কিন্তু নোটিশ করে ড্রাইভার তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। কেমন যেন এড়িয়ে যাচ্ছে সে। পরপর তারা কয়েকজনের সামনে গিয়ে বলল, যে মামা যাবেন? কিন্তু কেউ তাদের হ্যাঁ বা না কিছুই বলছেন। মনে হচ্ছে কোনো অদৃশ্য মানুষ তাদের সামনে দাঁড়িয়ে আছে। রিয়াজ আর নিলয় হতাশ হয়ে এক সাইডে এসে দাঁড়া। কিছু বুঝে ওঠার আগেই কেউ তাদের পিছন থেকে ধীর কণ্ঠে বলল, যে আমি যাব মামা, কিন্তু ভাড়া একটু বাড়াইয়া দিতে হইব। রিয়াজ আর নিলয় চমকে উঠে পিছনে তাকা। দেখে একটা বৃদ্ধ লোক চাদর গায়ে দাঁড়িয়ে আছে। তার চেহারা কুৎসিত কালো এবং একটা চোখ পুরো সাদা। তো বন্ধুরা, গল্পের কোথায় এসেছে এবং কোথায় ভয় পেয়েছে এবং কি হতে যাচ্ছে তা দ্রুত লিখুন কমেন্টে বক্সে। আপনাদের প্রত্যেকটি মূল্যবান কমেন্ট আমরা পড়ে থাকি। লোকটার দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে দুজনে। লোকটা আবার বলল, যে স্যার ভয় পাইবার কারণ নাই। আমি ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হইয়া চোখে আঘাত লাগাইছি, তাই এইরকম দেখায়। উনার কথা শুনে নিলয় মুখের ভিতর ফিসফিস করে বলতে লাগল,
ভাষাকে পুরো হত্যা করে দিল। যাই হোক, ওরা লোকটার গাড়ির সামনে যায় অবশেষে। ব্যাগ গাড়ির পিছনে রেখে দুজনেই উঠে বসে। ড্রাইভার সাহেব গাড়ি চালু দেওয়ার আগে একটা গান চালিয়ে দেয়। সাউন্ড বক্স উনার গাড়িতেই ফিট করা। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে গানটা রিয়াজ আর নিলয় হজম করতে পারছে না। সেই 1968 সালের একটা পুরনো গান। গানের সাউন্ড কোয়ালিটি শুনে ওদের বিষ হজম করার শাস্তি অনুভব হচ্ছে। এদিকে ড্রাইভার গাড়ি চালু দিয়ে টান দিল। রিয়াজ আর নিলয় কানে হেডফোন গুঁজে দিয়ে একটা গান লাগিয়ে দেয়, অন্তত গাড়ির গানটা শোনা যাচ্ছে না। রাত গভীর হয়ে যাচ্ছে। এখন প্রায় রাত 11:53। শনশান একটা নিরিবিলি পথে গাড়িটা গন্তব্যে পৌঁছাতে থাকে। অথচ গন্তব্য আজও কারো জানা নেই। ওদের টার্গেট হচ্ছে গালকাটা কবরস্থান এলাকায় নেমে একটা হোটেল খুঁজে নেবে। কিন্তু হোটেল কি তারা আসলেই পাবে? দেখা যাক সামনে কি হয়। রিয়াজ নিলয় হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ওদের কিছুই মনে নেই। হুট করে ড্রাইভারের ডাকে তারা লাফিয়ে উঠল। স্যার, আইসা পড়ছি, আপনারা নাইমা যান। রিয়াজ নিলয় ঘাবড়ে লাফিয়ে উঠে ঠিকই, কিন্তু উঠার পর তারা আরো বেশি ঘাবড়ে যায়। ওদের গাড়ি একটা নদীর পাশে দাঁড় করানো। গাড়িও কোনো রাস্তায় নেই, একটা বিলের মাঠে উপর। রিয়াজ ড্রাইভারকে বলল, আপনি কোথায় নিয়ে এলেন আমাদের? নদীর পাড়ে এনে বলছেন এলাকা এসেছে। ড্রাইভার কিছুটা মুচকি হেসে বলল, স্যার, এইখান থেকে নদী পার কেমনে হন? আপনারা একখান নৌকা নিয়া নদী পার হইতে হইব, অন্য কোনো রাস্তা নাই। এই নদীর ওপারে হচ্ছে গালকাটা কবরস্থান এলাকা। আমি ওহন কি করমু কোন? আপনারা কি আগে থেকে জানতেন না যে নদী পার হইতে হইব? রিয়াজ নিলয়ের দিকে তাকিয়ে একটু চোখ রাঙ্গা। নিলয় তাল হারিয়ে মাথা অন্যদিকে ঘুরা। এরপর রিয়াজ ব্যাগ বের করে গাড়ি থেকে নেমে পড়ে নিলয়ও রিয়াজের পিছনে বের হয়। রিয়াজ ড্রাইভারকে টাকা দেওয়ার আগে বলল, আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ড্রাইভার কিছুক্ষণ রিয়াজের দিকে তাকিয়ে থাকে। এরপর বলল, জি কি জিগাইবেন জিগান। রিয়াজ কিছুটা খুশি হয়ে ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করে। এরপর লোকটাকে জিজ্ঞেস করে, যে স্টেশনে এই এলাকার নাম শুনে সবাই ভয় পাচ্ছিল কেন? আর আপনিও বা কেন আসলেন? অন্যদের মতো ভয় কেন পাননি? রিয়াজের কথা শুনে ড্রাইভার একটু আনইজি ফিল করে। কেন তা অজানা, কিন্তু পরবর্তীতে তার বয়ানে ক্লিয়ার হয়ে গেল সব। ড্রাইভার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জবাব দিতে থাকে, আমি অ্যাক্সিডেন্ট করি নাই স্যার, আমার বাড়িও ওই গ্রামে। একদিন আমি রাস্তায় গাড়ি চালাইতেছিলাম, হঠাৎ কইরা দেখি মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হইয়া গেছে। তাই গাড়ি থেকে নাইমা পেছনের ইঞ্জিন চেক করতেছিলাম। তখন আমার লগে যেটা হয়েছে তা আমি কোনোদিন ভুলতে পারুম না। কি হয়েছিল সেদিন? আমি গাড়ি থেকে নামার পর ইঞ্জিন চেক করতেছিলাম। তখন মনে হইল আমার পেছনে কেউ দাঁড়াই রইছে। ডর লাগতেছিল আমার। ডরে ডরে আমি পেছনে তাকাই, দেখি লম্বা কিছু একখান জিনিস আমার মুখ চাইপা ধরছে। আমার মুখ ওর হাত দিয়া এমন ভাবে চাইপা ধরছে, আমি আর কিছু দেখতেছিলাম না। পরে হে আমারে গাড়ির লগে চাপাই ধরছে। আর তখন আমি হের চেহারা দেখছিলাম। কি ভয়ঙ্কর! আমি মুখে কইয়া বুঝাইতে পারুম না। তারপর ওইরা আমার চোখে একটা আঙ্গুলের নখ ঢুকাই দিছিল। বলেন কি? পরে আমি বেহুশ হইতে আছিলাম আস্তে আস্তে। কিন্তু বেহুশ হইবার আগে আমি দেখছিলাম হে আমার চোখ খুইলা খাইতেছিল। আমার খালি একটা চোখ খোলা আছিল। আর এইটা দেখার পর আমি বেহুশ হইয়া যাই। এরপর জান আইছে তখন আমি আমারে হসপিটালে দেখি। আমার একটা চোখ তখন থেইকা নাই। পরে বউ বাচ্চা লিয়া আমি এই গ্রামে চুইলা আইছি। স্যার, আপনার সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু আপনি যেহেতু ওই অশরীরীকে নিজের চোখেই দেখেছেন,
তবে এখানে আসতে ভয় পাননি কেন? কারণ আমার বিশ্বাস একদিন কেউ আইব আর ওই অশরীরীরে মারব। ওই গ্রামে কেউ যাইতে চায় না। আপনি যখন কইলেন ওখানে যাইবেন, তখন আমার মনে হইল আপনি এই এলাকারে মুক্ত করবার লাইগা আইছেন। আমার কেন জানি মনে হিত আছে আপনি ওই অশরীরীরে মারতে আইছেন, গ্রামের সবাইরে মুক্ত করবার লাইগা আইছেন। ভুল ধারণা। আমি শুধুই একজন লেখ, আর আমি এসেছি এই ঘটনাকে বইয়ের পাতায় তোলার জন্য। আচ্ছা, শেষ একটা কথা বলেছেন যে গ্রামের মানুষদের মুক্ত করার বিষয়, কিন্তু গ্রামে এমন হবে জেনেও মানুষরা পালিয়ে কেন আসে না? তারা গ্রামেই থেকে যাচ্ছে কেন? এইটাই তো বড় প্রবলেম। এই নদী দিয়া সবাই ওপারে যাইতে পারে, কিন্তু আইবার পারে না। মানে, তাহলে আমরা কিভাবে যাব? এই ঘাটে তো কোনো মাঝি নেই। ওরা কিভাবে আসবে আমাদের নিতে? অপেক্ষা করা লাগবো আপনাগো। এখন কয়টা বাজে দেহেন তো? রাত 12:35। কেন আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করে? 1টা বাজলেই ঘাটে একখান নৌকা ভাসা দিব। হেনে মাঝি থাকব না। হঠাৎ করে রিয়া জোর চেঁচিয়ে বলল, ওহ মাই গড, এটা জাস্ট একটা হরর স্টোরি হবে। না, তেমন কিছু না। নিলয় ড্রাইভারকে বলল, আপনার ভাড়া কত? 300 টাকা স্যার। এই নিন। আর ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। কি এর ইনফরমেশন? না মানে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা স্যার, আমি তাইলে যাইগা। এই বলেই ড্রাইভার গাড়িতে উঠে। এরপর সে গাড়ি স্টার্ট দিয়ে চলে যা। চারদিকে ফাঁকা মাঠ। বর্ষার সময় হলেও কেমন যেন কুয়াশার মতো হয়ে আছে সব। একটা নদী সামনে, তার উপর দুজন মানুষ একা দাঁড়িয়ে। ভয়ের একটা ইঙ্গিত দিচ্ছে ওদের বারবার। নিলয়ের প্রচুর ভয় লাগছে। সে পকেট থেকে একটা সিগারেট নিয়ে মাঠে বসে পড়ে। রিয়াজ খাতার উপর ড্রাইভারের বলা ঘটনাটা লেখা শুরু করে। নিলয় রিয়াজকে হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা রিয়া, আমরা ফিরে গেলে কেমন হয়? যে রিয়াজ কিছুটা অবাক হয়ে নিলয়কে বল, মানে কি? এত দূর এসে তুই ফিরে যাবার কথা বলছিস? নিলয় একটু ভয়ের স্বরেই আবার জবাব দিচ্ছে, না মানে দেখ, আমি ভাবিনি ঘটনা এত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। একটা অশরীরী লোকটার চোখ কিভাবে খুলে ফেল? যদি সে আমাদের সামনেও এসে দাঁড়ায়, আর আমাদের চোখটাও যদি খুলে খেয়ে ফেলে? আমাদের কাছে না আছে কোনো শক্তি আর না আছে কোনো মন্ত্র জানা। যদি সে আমাদের মেরে ফেলে? রিয়াজ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি আমার বই মার্কেটে হিট করানোর জন্য যেহেতু নেমেছি, তবে আমি তা করেই যাব। এতে যদি মৃত্যুর মুখোমুখি হতেই হয়, তবে হবই। নিলয় কথাটা শুনে আবার বলল, কিন্তু আমি তো এখানে নিশ্চিত মরণ দেখতে পাচ্ছি। দেখ, প্রথম দিনই আমাদের কি হাল হাচ্ছে। ফাঁকা একটা শুনশান স্থানে এসে পড়লাম। এখন যদি কোনো অশরীরী এসে আমাদের উপর হামলা করে দেয়, বেঁচে ফেরার কোনো চান্সই নাই। তার উপর আবার ভৌতিকভাবে নৌকা উঠবে, আবার সেই ভূতের নৌকায় আমাদের উঠতেও হবে। ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে না? এক কাজ করি বন্ধু, আমরা ফিরে যাই। তুই কি পাগল হয়ে গেলি? ড্রাইভার তো বলেই গেল যে এই নৌকায় যাওয়া যা। বিপদ থাকলে তো সে আগে থেকেই বলে। রিয়াজ কথার মাঝেই চুপ হয়ে গেল। নিলয় অবাক হয়ে রিয়াজের দিকে তাকাই আছে। রিয়াজ কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলা শুরু করে, ওয়েট, একটা ব্যাপার তো খেয়ালই করলাম না। কি? আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে না তো? মানে? একটা সিগারেট দে আগে। নিলয় একটা সিগারেট বের করে দেয়। রিয়াজ সিগারেট ধরিয়ে বলতে শুরু করে আবার, ড্রাইভার বলেছে গ্রামে যে কেউ যেতে পারে, কিন্তু ফিরে আসতে পারে না। তাহলে প্রশ্ন, ড্রাইভার কিভাবে এলো? কথাটা শুনে নিলয়ও বেশ হতভাগ হয়ে যা। নিলয়ও এইবার চিন্তা করে বলতে লাগলো, সত্যি তো, ড্রাইভার তো ফিরে আসতে পারবে না।
তবে সে কিভাবে এলো, তাও বাচ্চা নিয়ে? সেটাই তো। আর সে এইটাও বা জানে কিভাবে যে রাত 1টায় নৌকা দেখা দেয়? কারণ ড্রাইভার নিজেই বলল সেই গ্রামে নাকি কেউ যায় না। যদি কেউ না যায়, তবে এই ভাষা দেয়া নৌকার ব্যাপারেও কারো জানার কথা না। তবে ড্রাইভার কিভাবে জানল? আর নদীর ওপারেই যে গালকাটা কবরস্থান, তার গ্যারান্টি কি? শিট, আমার ভয় হচ্ছে রিয়া। কোনোভাবে আমরা ফেসে যাইনি তো? বুঝতেছি না। কিন্তু আরেকটা কথা, আমরা শুনেছি একটা অশরীরী মানুষদের খুন করতেছে। তাহলে ড্রাইভার কিভাবে বেঁচে গেল? অশরীরীর সামনে পড়ে যাওয়া মানেই তো মৃত্যু। তবে কি এইটা কোনো ড্রাইভার নয়? কথাটা বলেই নিলয় তাকিয়ে আছে রিয়াজের দিকে, আর রিয়াজ তাকিয়ে আছে নিলয়ের দিকে। তাদের সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তারা এতক্ষণ একটা মৃত মানুষের সাথে ছিল, আর তাদের এখানে এনেছেও একটা মৃত মানুষ। কথাটা বলেই নিলয় তাকিয়ে আছে রিয়াজের দিকে, আর রিয়াজ তাকিয়ে আছে নিলয়ের দিকে। তাদের সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তারা এতক্ষণ একটা মৃত মানুষের সাথে ছিল, আর তাদের এখানে এনেছেও একটা মৃত মানুষ। তখনই তাদের পাশে কিছু একটা শব্দ হচ্ছিল। ওরা দুজনেই আচমকা কেঁপে ওঠে। এমন নির্জন স্থানে আচমকা শব্দ হওয়া মানে ভয় পাওয়া স্বাভাবিক। নিলয় আর রিয়াজ দুজনেই সেই শব্দের ব্যাখ্যা খোঁজা শুরু করে। আর তারা নোটিশ করে নদীর কিনারায় কিছু মোচড়ানোর শব্দ আসছে। ওরা একটু উঠে নদীর কিনারায় যায়, আর দেখে একটা নৌকা ভেসে উঠেছে সত্যি সত্যি। নিলয় আর রিয়াজ অনেকটাই অবাক। নিলয় আবার তাকায় রিয়াজের দিকে, রিয়াজ আবার তাকায় নিলয়ের দিকে। সবকিছুর মাঝে নিলয় বলল, আমাদের কি এখন উচিত এই ভূতের নৌকায় ওঠা? ভাবছি, কিন্তু আর কোনো উপায়ও তো পাচ্ছি না। একটা উপায় আছে মনে হয়। তাড়াতাড়ি বল কি উপায়? বাড়িতে ফিরে যায়। তোকে এখন আমি ভূতের নৌকা দূরে থাক, নদীতে ধাক্কা মেরে ফেলে দিব। রাগ করিস কেন? নৌকায় উঠলেই যদি সেই ভূত এসে আমাদের চোখ উপরে নেয়? ড্রাইভার কি বলেছে মনে নেই? এই নৌকায় পারে আমাদের গালকাটা কবরস্থান এলাকায় নিয়ে যেত। তুই ড্রাইভারের কথা নিয়ে পড়ে আছি। এদিকে ড্রাইভারও ভূত। ভূত কি কখনো কারো ভালোর জন্য বলবে না? আমাদের খারাপ চাইলে সে আমাদের গাড়িতেই একটা কিছু করে ফেলত। আজকাল দেখছি তুই বন্ধুকে রেখে ভূতকে সাপোর্ট দিচ্ছিস বেশ। ধুরোর কথা কম বল, নৌকায় উঠ। যা হবার হবে। কি আবার হবে? মরবো আর কি? চুপ থাকতে বলেছি তোকে। দুজনেই আবার উল্টো এসে ব্যাগ কাঁধে নেয়। এরপর আবার নদীর কিনারায় আসে। রিয়াজ নিলয়কে বলল, যা উঠ। নিলয় মুখ ফ্যাকাশে করে রিয়াজের দিকে তাকা। রিয়াজও মুচকি একটা হাসি দেয়। নিলয় জোরপূর্বক হেসে হেসে বলল, না না বন্ধু, তুমি অনেক জ্ঞানী, প্লিজ তুমি আগে উঠো। রিয়াজের হাসি থেমে যায়। এরপর রিয়াজও হেসে হেসে বলল, কি বলিস বন্ধু? তুই তোর বন্ধুকে বিপদে ফেলে দিবি? মনে আছে একদিন তুই বলেছিলি আমার জন্য তুই জীবন দিতে রাজ। আজ সেই দিন তোর সামনে। যা বন্ধু যা, আর দাঁড়িয়ে থাকিস না। তোর কথা রাখার সময় চলে এসেছে। নিলয় কথা বলার মতো আর কথা খুঁজে না পেয়ে হাসি থামিয়ে দেয়। এরপর নৌকার দিকে ভয়ে ভয়ে তাকা। রিয়াজ আবার বলল, তাড়াতাড়ি দে। ভূত আমি নিষ্পাপ। বলেই এক লাফ দেয় নীল। নৌকার উপর যেতেই নিলয় হাউমাউ করে চিৎকার দিতে থাকে। রিয়াজ ধমক মারতেই নিলয় চুপ হয়ে যা। দেখে রিয়াজও নৌকা, মানে নিলয়ের পর রিয়াজও লাফ দিয়েছে, আর তাতে নৌকা একটু বেশি নড়াচড়া করেছে। এই জন্য নিলয়ও ভয় পেয়ে হাউমাউ লাগিয়ে দিয়েছে। এইভাবেই ভয় আর কমেডির মাঝে তাদের রোনা ঘটে গলাকাটা কবরস্থান এলাকা। ওরা জানেও না যাচ্ছে কোথা, গ্রামটা কেমন হবে, বা কেমন হবে সেখানকার মানুষ। নদীটার মাঝে ওদের নৌকা যাচ্ছে ঠিক, কিন্তু অনেক ভয় অনুভব হচ্ছে তাদের।
নদীটার মাঝে অনেক কুয়াশা জমে আছে, যেন তারা কোনো নদী নয়, বরং একটা সাগর পাড়ি দিচ্ছে। পুরো নদীর মধ্যে অন্য কোনো শব্দ নেই, শুধুমাত্র নৌকা চালানোর ফলে পানির শব্দটা ভেসে আসে। আর এতেও তারা ভয় পাচ্ছে। এই শব্দটাও কেমন যেন ভয়ঙ্কর। এমন এক পরিস্থিতিতে এই শব্দটাও ভয় পাইয়ে দিবে, স্বাভাবিক। ওরা ধীর গতিতে নদী পার হয়ে যাচ্ছে, যেন তারা মৃত্যুর কোনো শহরের উদ্দেশ্যে রওনা করেছে। অনেকক্ষণ পর তারা নদীর ওপারে গিয়ে পৌঁছা, কিন্তু এখনো চারপাশে অন্ধকার। নৌকা থেকে তড়িঘড়ি করে দুজনেই নেমে পড়ে নদীর কূলে। ওরা এসে দাঁড়াতেই শুনে পিছনে আবার কিছুর মোচড়ানোর শব্দ। চট করে দুজনেই ফিরে তাকা, আর দেখে নৌকাটা ডুবে গেছে নদীতে। নিলয়ের চোখে মুখে ঘামের রেশ। যেমন ভয় পাচ্ছে, তেমনি আগ্রহ জেগে যাচ্ছে তাদের মধ্যে। নিলয় রিয়াজের উদ্দেশ্য করে বলল, এখন কোথায় যাব আমরা? এখনো তো গভীর রাত, এখানেই কাটাবো নাকি সারা রাত? কি করা যায় ভাবছে। এক কাজ করলে কেমন হয়, সামনে এগিয়ে যায়। যদি কারো বাসা পাই তবে রাতটা তাদের বাসায় থাকতে পারি কিনা দেখব। এত রাতে কারো বাড়ির উঠোনে গেলেও তারা চোর বলে পেটাবে, অন্য কোনো উপায় দেয়। আর উপায় নেই, নয়তো এখানেই রাত কাটাতে হবে। তাইলে আর কি, চোর হিসেবে পেটানো খেয়ে মরতে রাজি, কিন্তু ভূতের খাদ্য হতে চাই না। দুজনেই আবার রওনা করে গ্রামের ভিতর। নদীর কূল পেরিয়ে দেখে সামনে অনেকগুলো গা, আর তাদের হাতে এক্সট্রা কোনো লাইটও নেই। ফোনের ফ্ল্যাশলাইট অন করেই হাঁটছে। হেঁটে হেঁটে তারা গাছগুলোর ভিতরে প্রবেশ করে, আর দেখে ওটা একটা জঙ্গল, যার আশেপাশে কোনো পথ নেই। রিয়াজ আর নিলয় দুজনেই হতাশ। তারা সেদিকে আর না এগিয়ে আবার পেছনে ফিরে আসে। এই রাতের মধ্যে কোনো দিকে না যাওয়াই ভালো হবে। পথ হারিয়ে ফেললে আবার আরেক সমস্যা। একটা গাছের গোড়ায় বসে পড়ে নিলয় আর রিয়া। রাতটা এখানেই পার করা শ্রেয়। সকালে না হয় তারা কোনো বাড়ি খুঁজে নিবে। এদিকে গাছের গোড়াতেই একটা গাছের ডাল ভাঙ্গা পড়ে আছে। রিয়াজ ব্যাগটা গাছের গোড়ায় রেখে ডালটা নিয়ে আসে, আর তাদের সামনে ডাল ভেঙ্গে ভেঙ্গে আগুন ধরা। অন্যদিকে নিলয় ব্যাগ থেকে একটা তাঁবু বের করে, যেটা দেখে রিয়াজ অনেকটাই অবাক হয়। রিয়াজ নিলয়কে প্রশ্ন করে বসে, কিরে, তুই এই তাঁবু কোথায় পাইলি? অলৌকিকভাবে উপকার হওয়া যাকে বলে। আজকে 15 তারিখ, আগামী 25 তারিখে কক্সবাজার আমাদের একটা ট্যুরের আয়োজন করা হয়েছিল, তাও একটা পাহাড়ের চূড়া। তাই আমি আগে থেকেই এই তাঁবু কিনে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন মনে পড়েছে তাঁবুটার কথা, আর চেক করতেই দেখি ব্যাগ। কখনো কখনো নিয়তি আমাদের না চাইতেও অনেক সাহায্য করে ফেলে, আবার কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে। বুঝলাম না ঠিক, তুই এত বুঝেও বা কি করবি? তাঁবু ঠিক কর। প্রচুর ঘুম পাচ্ছে, একটা ঘুম দিয়ে ফেল। নিলয় গাছের গোড়াতেই তাঁবুটা খোলে। অনেকটাই বড় তাঁবু। রিয়াজ তাঁবু দেখে নিলয়কে আবার বলল, তাঁবু এত বড় কেন? এইটা তো 2-3 জন হজম করতে পারবে। রিয়াজের কথায় নিলয় তাঁবু ঠিক করতে করতে বলল, আমি আদিতাকে নিয়ে যেতাম। অনেক চেষ্টা করেও তাকে নিয়ে মনমতো ঘুরতে পারিনি। যেহেতু এটা কলেজ থেকে, তাই আদিতার সাথে ভালো একটা সময় কাটানোর চান্স পাব। রিয়াজ মুচকি হাস। তবে আর যাই হোক, আদিতার উছিলায় এখন দুজনেই তাঁবুতে ঘুমাতে পারবে। যদিও সাইজে অনেক বড় তাঁবু। বাহিরে আগুন জ্বালিয়ে ওরা দুজনেই তাঁবুর ভিতর ঢুকে পড়ে। ব্যাগ তাঁবুর ভিতরে রেখেই নিলয় শুয়ে পড়ে। রিয়াজ ব্যাগ থেকে খাতা আর কলমটা বের করে। এই অবধি যা হয়ে এসেছে তা লেখার জন্য। চোখ হায়নার মতো খাতার উপর ফেলে দিয়ে রিয়াজ ড্রাইভার সহ নদীর ঘটনাটা উল্লেখ করা শুরু কর। তাদের সাথে কি কি হচ্ছিল সব লেখার মাঝে হঠাৎ রিয়াজ অনুভব করে তাঁবুর বাহিরে কারো হাঁটার শব্দ। কলম সাথে সাথে দাঁড় করে ফেলে রিয়া। কান পেতে শুনতে চাচ্ছে বাহিরে কি ঘটছে।
এদিকে বাহিরে যে আগুন জ্বালিয়েছিল তা হয়তো এখনো জ্বলছে, আর এইটা দেখে কেউ আসেনি তো। এই ভেবে রিয়াজ আস্তে করে খাতা আর কলম রেখে তাঁবুর দরজার দিকে আসে হামাগুড়ি দিয়ে। তাঁবুর দরজায় যে চেইন লাগানো তা মাত্র 1 ইঞ্চি নামিয়ে চোখ দিয়ে দেখার চেষ্টা করছে বাহিরে কি, কিন্তু এখন হাঁটার শব্দটাও বন্ধ হয়ে গেছে। রিয়াজ বেশ অবাক, কারণ বাহিরে মানুষও থাকতে পারে, আবার অশরীরীও থাকতে পারে, কিন্তু নিজের চোখে না দেখে শিওর হতে পারছে না রিয়া। এইবার যখন হাঁটার শব্দটাই নেই, রিয়াজ আবার চেইন আটকে দিয়ে খাতা কলম নিয়ে বসে, তখন আবার কারো হাঁটার শব্দ রিয়াজের কানে এসে নড়া দেয়। রিয়াজ আবার কলম দাঁড় করিয়ে ফেলে। এইবারও সে এসে চেইন অল্প একটু নামিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু এইবারও হাঁটার শব্দটা বন্ধ হয়ে গেল। রিয়াজ এবার চেইন না আটকিয়ে তাকিয়ে রইল বাহিরে। কিছুক্ষণ পর হয়তো আবার হাঁটার শব্দ আসবে। আনমনে বাহিরে তাকিয়ে থাকে রিয়া। আর তখনই রিয়াজের পিছন থেকে নিলয় ডাক দিয়ে বলল, তোর জন্যেই অপেক্ষা করছিলাম আমরা। রিয়াজ আচমকা পিছনে তাকা, আর দেখে নিলয় চোখ বড় বড় করে রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ ভয়ে কথাও বলতে পারছে না, আর পালাতেও পারছে না। একই তাঁবুর মাঝে দুজন, আর নিলয়ের হঠাৎ কি হয়ে গেছে তা রিয়াজও বুঝে উঠতে পারে না। কিন্তু এরই মাঝে নিলয় সেখানেই হেলে পড়ে যা, যেন বসার মাঝেই জ্ঞান হারায় সে। রিয়াজ চুপচাপ বসেই আছে, কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছে না। এদিকে নিলয় পড়ার সাথে সাথেই নাক ডেকে ঘুমানো শুরু করেছে। আর তখনই আবারও কারো হাঁটার শব্দ বাহিরে। রিয়াজ এইবার আর চেইনের ফাঁক দিয়ে বাহিরে তাকাচ্ছে না। অলরেডি অনেক ভয় পেয়ে আছে সে। আর তখনই বাহির থেকে একটা বৃদ্ধ লোক বলল, আমি জানি তোরা এখানে কেন এসেছি, কিন্তু তোরা ভুল করে ফেলেছি। ওরা তোদের মেরে ফেলবে। ওরা অনেক ভয়ঙ্কর। কথাটা স্পষ্ট কোনো মানুষ বলেছে। রিয়াজ সাথে সাথে তাঁবুর চেইন খুলে বাহিরে তাকা। দেখে ওদের তাঁবু হতে কিছুটা দূরে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি এবং চেহারা চাদর দিয়ে ঢাক। রিয়াজ তাঁবু হতে বেরিয়ে আসে, আর লোকটার থেকে মাত্র 10 হাত দূরে থেকে ডাক দিয়ে বলে, কে আপনি, আর আমরা কেন মরব? আপনি কিভাবে নিশ্চিত হয়ে এসব বললেন? লোকটা গম্ভীর একটা মোটা কণ্ঠে বলতে শুরু করে, প্রতিটা আত্মারা ফিরে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। তারা ফিরে আসে তাদের অপূর্ণ রয়ে যাওয়া কাজগুলোর পূর্ণতা দেওয়ার জন্য। কেউ ফিরে এসে কাউকে শাস্তি দিয়ে যায় অনেক ভয়ানকভাবে, কেউ আবার দেহের সাথে মিশে গিয়ে তিলে তিলে শেষ করে। কিন্তু প্রতিশোধ ছাড়া আর পূর্ণতার ইচ্ছে ব্যতীত এই আত্মারা ফিরে এসেছে। আর এই আত্মারা তো শুধু তাদের টার্গেটকে নয়, যাকে পাবে তাকেই নিকৃষ্টভাবে হত্যা করবে। তখন তাদের ঠেকাবে কে? কোনো প্যারানরমাল নিয়ে গবেষণা করা ব্যক্তি, নাকি কোনো কবিরাজ? কিন্তু এরাও তো এই আত্মার টার্গেট। তবে কে আটকাবে তাদের? তুইও তাদের টার্গেট, আমিও তাদের টার্গেট, এই পৃথিবীর সবাই তাদের টার্গেট। মরবি মরবি, খুব দ্রুত মরবি, হা হা হা। বলেই লোকটা উল্টো দৌড়ে কোথাও যেন হারিয়ে গেল। রিয়াজ লোকটাকে ডাকতে ডাকতে নিজেও দৌড় দেয়। লোকটার কাছে অনেক ইনফরমেশন পাওয়া যাবে যা রিয়াজ খাতায় লিখতে চায়। রিয়াজ লোকটার পিছন নিতে নিতে জঙ্গলের গভীরে প্রবেশ করে ফেলে, আর মুহূর্তেই পা থামিয়ে দেয় রিয়া। রিয়াজের চোখ বড় বড় হয়ে যায়। রিয়াজ ধরেই নিয়েছে যে তার চোখটা আজকে খুলে খেয়ে ফেলবে সে। ভয়ে ভয়ে রিয়াজের কপালে ঘামের রেশ পড়ে যা। তারই সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর দান, যে রিয়াজকে হাতের মুঠোয় ধরে ফেলতে পারবে। ড্রাইভারের কথা মনে পড়ে যায় রিয়াজের। ড্রাইভারের মুখ থেকে শোনা ঘটনায় এই দানবের কথাই বলা হয়েছে হয়তো, কারণ সেখানেও অনেক বড় দানব ছিল, আর সে ড্রাইভারকে হাতের মুঠোয় ধরেছিল। এখানেও তাকে সেইভাবে ধরবে হয়তো, আর তার একটা চোখ উপরে নিবে। ভয়ে রিয়াজ বরফ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে দানবটা এক দৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ থরথর করে কাঁপতে থাকে। রিয়াজের কাঁপুনি দেখে দানবটা হাত চেঁচিয়ে উঠে সেখানে।
দানবের চিৎকারটা অনেক ভয়ানক ছিল, যার ফলে রিয়াজ সেখানেই জ্ঞান হারা। কিছুক্ষণ পরে খোঁচ শব্দে রিয়াজের চোখ খোলে। রিয়াজ উপলব্ধি করতে পারে কেউ দৌড়ে দৌড়ে আসছে তার দিকে। ভালো করে খেয়াল করতেই রিয়াজ অনুভব করল সে পাতার উপর শুয়ে আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াজের একটা চোখ অনেক ব্যথা। ভয়ে সে এক লাফ দেয় আর শোয়া থেকে বসে যায়। রিয়াজের চোখ একটা খেয়ে নিয়েছে ভেবেই রিয়াজ চোখে হাত দেয় আর দেখে সবই ঠিকঠাক আছে। জ্ঞান হারাবার পর মাটিতে পড়ার সময় হয়তো চোখে আঘাত লেগেছে তার। এদিকে খোঁচ শব্দটা বেড়েই যাচ্ছিল। রিয়াজ বাম দিকে তাকিয়ে দেখে তার বন্ধু নিলয় লাইট হাতে নিয়ে এগিয়ে আসছে, আর তার পায়ের শব্দতেই এই শব্দটা হচ্ছে। নিলয় ফোনের ফ্ল্যাশলাইট মারতে মারতে অবশেষে রিয়াজকে খুঁজে পা, কিন্তু রিয়াজ কোনো কথাই বলে না, যেন সে একদম নিস্তেজ হয়ে গেছে। নিলয় বারবার রিয়াজকে ডেকে যাচ্ছে। রিয়াজ কোনো উত্তর না দিয়ে বসেই থাকে। অবশেষে নিলয় রিয়াজকে ঘাড়ে করে তাঁবুতে নিয়ে আসে, আর ততক্ষণে সকালের সূর্য উকি দিয়ে ফেল, অর্থাৎ সকাল হয়ে গেছে। তাঁবুতে রিয়াজ আনমনে বসে আছে। রাতের ঘটনাটা তার মাথায় বিদ্যুৎ গতিতে ঘুরপাক খাচ্ছে। নিজের চোখের সামনে এমন ভয়ঙ্কর চেহারা সে এর আগে কখনো দেখেনি। রিয়াজের লেখা অনেক ভয়ঙ্কর গল্প রয়েছে, আর গল্প লেখার সময় এসব বনোয়ারি ভূতের মুখের চিত্র সে লেখায় তুলে ধরত, যা সে কল্পনা করে একটি ভূতের বিবরণ করত। অথচ সেই কাল্পনিক বিবরণ করা চেহারা সে নিজের চোখে সরাসরি দেখেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াজের জ্ঞান হারাবার পর কি ঘটেছিল সেখানে, এবং দানবটা রিয়াজকে কিছু না করেই চলে গেল কেন? সেই বৃদ্ধ লোকটা সাহায্য করেছিল নাকি অন্য কিছু হয়েছিল? এসব ভাবতে ভাবতে রিয়াজ প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, আর এই জন্যই সে নিলয়ের কোনো কথার জবাব দিচ্ছে না। অন্যদিকে নিলয় ব্যাগ থেকে 2টা বিরিয়ানির প্যাকেট বের করে, যা সঙ্গে নিয়ে এসেছিল। রিয়াজকে একটা দেয়, কিন্তু রিয়াজের মোড দেখে বুঝাই যাচ্ছে সে খাবে না। নিলয় অনেক জোর করেও পারেনি খাওয়াতে। পরে নিলয় নিজেই নিজের বিরিয়ানির প্যাকেট খুলে একা খেতে বসে। অনেকক্ষণ বাদে রিয়াজ নিলয়কে বলে উঠে, রাতে অনেক কিছু ঘটেছে, বুঝলাম না, তুইও সেই অশরীরীর কবজায় চলে গেছিলি, আর আমিও সেই অশরীরীকে নিজের চোখে দেখেছি। অনেক ভয়ঙ্কর ছিল সে, সাথে একটা বৃদ্ধ মানুষের কথা হয়েছে আমার। লোকটা অনেক অদ্ভুত ছিল এবং আমাদের মৃত্যু হবে বলে গেছে। আমাকে খুলে বল। এরপর রিয়াজ নিলয়কে সব খুলে বল। নিলয়ের মুখে ভয়ের ছাপ লেপটে যা। সবকিছু বলার পর রিয়াজ বলে যে এখন আমাদের সাথে অনেক কিছুই হতে পারে, আর যেহেতু দানবটা আমার কিছুই করেনি, তো এখানে নিশ্চয়ই কেউ আমাদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। চলো এবার পথ খুঁজে বের করি, গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলি, অনেক তথ্য জানার আছে। দুজনেই ব্যাগ গুছিয়ে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ কর। নিলয়ের বিরিয়ানির প্যাকেটটা অর্ধেক মাটিতে পড়ে আছে। অতএব নিলয়ের ক্ষুধাও উড়ে গেছে। জঙ্গল পেরিয়ে তারা একটা নীরব রাস্তায় এসে দাঁড়ায়। রিয়াজ নিজের ফোন বের করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার চেষ্টা চালা, কিন্তু নেটওয়ার্ক একটাও নেই। নিলয় বলল, লাভ নেই, এই এলাকায় এখনো টাওয়ার আসেনি। টাওয়ার দূরে থাক, কারেন্ট পর্যন্ত নেই। আমরা যে নদী পার হয়ে এসেছি, এই নদীটা পুরো এলাকার চারপাশে ঘুরানো। এই গ্রামে গাড়ি নেই, নেটওয়ার্ক নেই, আর কারেন্টও নেই। নিলয়ের কথা শুনে রিয়াজ কিছুটা রাগম্বিত। এরপর রিয়াজ বলল, এসব আমাকে আগে বললি না কেন? যদি ফোন অফ হয়ে যায়, চার্জ দিব কোথা? পাওয়ার ব্যাংক 5টাই নিয়ে এসেছি। যেহেতু এখানে নেটওয়ার্ক নেই, তো চার্জ সহজে যাবে না। পাওয়ার ব্যাংকের দ্বারা মিশন শেষ করা অবধি চলতে পারবো আমরা। ওয়েট, তুই কিভাবে জানলি যে এই এলাকায় গাড়ি, কারেন্ট আর নেটওয়ার্ক নেই? গ্রামে আসার আগে আমি খোঁজ লাগিয়েছি। এই গ্রামটা কোনো ম্যাপেও চিহ্নিত করা নেই।
আর ডিজিটাল না হওয়ায় এই গ্রামের কোনো চিত্র বা ঘটনা সোশ্যাল মিডিয়ায় যায় না। যাবেও বা কিভাবে? কেউ তো ফোনই ইউজ করেন। তাহলে তুই খবর পাইলি কিভাবে? বগুড়ার স্টেশনে আমার একজন পরিচিত ব্যক্তি আছে, সে কল করে বলেছিল, আর আমি তোকে বলেছি। আমার কাছে সবকিছুই কেমন যেন মনে হচ্ছে। এই গ্রাম সম্বন্ধে কেন কোথাও চিহ্নিত নেই? আর দেশ এত এগিয়ে থাকতেও এখানে কেন উন্নয়ন হচ্ছে না? দেশে এত বাটপার ধনী ব্যক্তিরা আছে, তাদের নজরে এই এলাকা পড়েও কেন দখল করে? অনেক রহস্য লুকায়িত আছে। এই গ্রামটা একটা অভিশপ্ত গ্রামে কেন রয়ে গেল? আমার আগে এই গ্রাম সম্বন্ধে জানতে হবে, তারপর সেই অশরীরী। রিয়াজের কথাটা শেষ না হতেই সেই বৃদ্ধ লোকটা পিছন থেকে বলল যে এই গ্রামটা আগে এমন ছিল না। হঠাৎ কারো কণ্ঠ শুনে নিলয় আর রিয়াজ দুজনেই ভয় পেয়ে পেছনে তাকা। দেখে সেই বৃদ্ধ লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। নিলয় সরাসরি লোকটাকে প্রশ্ন করে, আপনি কে? আর এখানে কেন? রিয়াজ নিলয়কে ফিসফিস করে জানিয়ে দেয় এটাই রাতের সেই বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটা ওদের দিকে কিছুক্ষণ তাকানোর পর বলল, আমার সাথে আসো। কথাটা বলেই লোকটা রিয়াজ এবং নিলয়কে রেখে রাস্তার উপর হাঁটতে থাকে। রিয়াজ আর নিলয় উপায় না পেয়ে লোকটার পিছনে যেতে শুরু করে। লোকটা হাঁটছে আর বলছে যে সেই 6 বছর আগের কথা, যখন এই গ্রামে কারেন্ট ছিল, নেটওয়ার্ক ছিল, আর ছিল অনেক বড় বড় গাড়ি। কিন্তু হঠাৎ একদিন এই গ্রামে অভিশাপ নেমে আসে। হঠাৎ করে কারা যেন মানুষের চোখ খোলা শুরু করে। ভয়ে আতঙ্ক সৃষ্টি হয় পুরো গ্রামে। আর সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে, যারা এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করে তারা নদীর কিনারায় গিয়েই মৃত্যুবরণ করে। এরপর থেকেই এই গ্রামে অনিচ্ছাকৃত থাকতে হচ্ছে সবার। লোকটার কথায় রিয়াজ প্রশ্ন করে যে এখানে সরকারের কোনো দল আসেনি কেন? আর প্রশাসন আপনাদের সাহায্য করছে না কেন? রিয়াজের কথায় বৃদ্ধ লোকটা হাসতে গিয়ে কাশি দিতে শুরু করে। সাথে সাথে নিলয় ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয়। বৃদ্ধ লোকটা পানি পান না করেই আবার বলতে শুরু করে, অনেকে এসেছিল, কিন্তু কেউ জীবিত যেতে পারেন। হেলিকপ্টার আসলে পাইলট নিজে থেকেই হেলিকপ্টারে মারা যায়, যার কারণে সেটা পাইলটবিহীন গ্রামে ছিটকে পড়ে। অনেক মানুষ এসেছিল সরকার থেকে, কিন্তু কেউ তাদের চোখ খুলে খেয়ে ফেলত। শুধু চোখ খায় না, তাদের এই এলাকা থেকে যেতে দেয় না। এই জন্য সরকার এই জায়গাটাকে ব্যান করে দিয়েছে। এই গ্রামের নামটা অন্য কিছু ছিল, কিন্তু হুট করেই সাইনবোর্ডে অলৌকিকভাবে গালকাটা কবরস্থান লেখা হয়ে যায়। যাদের জন্মনিবন্ধ কাগজে এই গ্রামের আসল নাম ছিল, সেখানেও অলৌকিকভাবে এই গ্রামের নাম বদলে যায়। এসব সরকার জানতে পেরে এই গ্রামকে ম্যাপ থেকেই মুছে দিয়েছে, আর এই গ্রামকে দেশ থেকেও আলাদা করে দিয়েছে। এই নাও, চলে এসেছি আমরা। বৃদ্ধ লোকটার কথায় ঘোর ভেঙে দুজনেই সামনে তাকা, আর দেখে বিশাল একটি গ্রাম। চোখ নড়বড়ে যায় রিয়াজ আর নিলয় দুজনেরই। এমন একটা অভিশপ্ত অঞ্চলে এত বড় গ্রাম কিভাবে? ভাবতেও অবাক হয়ে যাবে যে কে। চলুন গ্রামের বিবরণ দিয়ে আপনাদেরকেও অবাক করে দেয়। রিয়াজ, নিলয় আর সেই বৃদ্ধ লোকটা পাথরের একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। উপর থেকে নিচে গ্রামটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সবগুলো ঘর একটার সাথে একটা লাগানো। পুরো গ্রামের চারপাশে পাথরের পাহাড় ঘেরা, অর্থাৎ মাঝখানে গ্রাম, তার চারপাশে পাহাড়ে ঘেরা, এবং পুরো পাহাড়ের সব জঙ্গল। আর জঙ্গলের চারপাশে নদী দিয়ে ঘেরা, অর্থাৎ একটা গোল বৃত্তের মতো। চারপাশে নদী, তারপরে গোল জঙ্গল, তারপর গোল পাথরের পাহাড়, আর তারপর মাঝে গোল একটা গ্রাম। কিন্তু এমন একটা অদ্ভুত গ্রামে এইভাবে মানুষের বসবাস আছে কেউ ভাবতেও পারবে না। আবার সব মানুষ খোলামেলা হাঁটাচলা করছে। ব্যাপারটা অদ্ভুত। বৃদ্ধ লোকটা বলল, চলো আমার বাড়িতে। আমার জানা মতে এই গ্রাম থেকে তোমরা বের হতে পারবে না। সব তথ্য জানতে পারবা আমার বাসায় গিয়ে। তোমাদের থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি।
লোকটার কথামতো নিলয় আর রিয়াজ সেই পাথরের পাহাড় বেয়ে নামতে থাকে। নিচে নামার জন্য কোনো সিঁড়ি নেই, কাঠ আর দড়ি দিয়ে একটা মই বানানো আছে। সেই মই বেয়ে তারা তিনজনই নিচে নেমে আসে। নামার পর অনেক লোকই তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছে। গ্রামে নতুন মেহমান এসেছে, তাই সবার চোখে একটা অবাক দৃষ্টির ছাপ। রিয়াজ আর নিলয়কে বৃদ্ধ লোকটা তার বাসায় নিয়ে যা। বস্তির মতো সবগুলো ঘর একটার সাথে একটা লাগানো, তবে কোনো ঘরই নরমাল না। শক্ত মাটি দিয়ে দেওয়াল তোলা, তার উপর বাঁশ, কাঠ এবং চন গাছের পাতা দিয়ে চাল দেয়া। বাড়িতে প্রবেশ করতেই বাড়ির মহিলারা তাদের খাতিরত্ন শুরু করে দেয়। বৃদ্ধ লোকটা সহ বসে ওরা কিছু খাবারও খেয়ে নেয়। খাওয়ার মাঝেই একটা লোক এসে বৃদ্ধ লোকটাকে বলল, মহারাজ, দক্ষিণ পাশের আবুল মিয়া মারা গেছে, উৎসব শুরু করতে হবে, আপনি আসুন জলদি। এ বলেই লোকটা চলে যা। রিয়াজ অবাকই হয়, বৃদ্ধ লোকটাকে সে মহারাজ কেন ডেকেছে। এখানে অনেক কিছুই ঘটছে যা রিয়াজের এখনো অজানা। রিয়াজ অপেক্ষার মাঝে আছে। তাকে জানতে হবে এত ভয়ঙ্কর অশরীরী থাকা সত্ত্বেও এরা এত খোলামেলা কিভাবে বেঁচে আছে, আর এই বৃদ্ধ লোকটাকে কেন সে মহারাজ ডাকল। অনেক রহস্যই জানা বাকি রিয়াজের। খাওয়া শেষে বৃদ্ধ লোকটা রিয়াজের দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি, তোমরা অপেক্ষা করো, উপরের তলায় তোমাদের রুম ঠিক করা আছে, তোমরা গিয়ে রেস্ট না। বলেই লোকটা বাহিরে চলে যা। রিয়াজ আর নিলয়কে সেই বৃদ্ধ লোকের স্ত্রী আঞ্জুমা বেগম এসে বলল, আসুন, আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছে। আঞ্জুমার সাথে রিয়াজ আর নিলয় যেতে থাকে। যেতে যেতে তারা ঘরের দেওয়ালে অনেক পোস্টার দেখতে পা, আর দেখে এইটাই ভাবছে বৃদ্ধ লোকটা একজন শিক্ষিত মানুষ। বেগম রোকেয়া, বঙ্গবন্ধু, বাংলাদেশের মানচিত্র এবং অনেক মুক্তিযোদ্ধাদের ছবি লাগানো। যাই হোক, এসব ধীরে ধীরে জানা যাবে ভেবে তারা এগিয়ে যাচ্ছে। একটা বাঁশের সিঁড়ি বেয়ে আঞ্জুমা বেগম উপরে উঠে যা। রিয়াজ আর নিলয়ও সেই সিঁড়ি বাইতে থাকে। উপরে উঠার পর দেখে একটা রুম এখানে গোছানো অনেক, আবার একটা বারান্দাও আছে যেখানে দাঁড়ালে বাহিরের অপূর্ব দৃশ্য দেখা যায়। যাই হোক, এমন অভিশপ্ত একটা স্থানে এমন জায়গা পাবে তা তারা ভাবেওনি। নিলয় ব্যাগটা বিছানায় রেখে হেলে পড়ে। অন্যদিকে আঞ্জুমা বেগম বলেন, কিছু লাগবে আপনাদের? রিয়াজ বলে উঠে, গোসল করে নিলে ভালো হতো, অনেক ঘাম জমেছে। আঞ্জুমা বেগম বলেন, ঠিক আছে, আপনারা লুঙ্গি আর তাওয়াল নিয়ে নিচে আসুন, গোসলখানা নিচে। এ বলেই উনি চলে যা। রিয়াজ লুঙ্গি আর তাওয়াল নেয়, গোসলের জন্য নিচে নামে। আঞ্জুমা বেগম তাকে পাতা ঘেরা একটা পুকুর দেখা। মজার বিষয় হচ্ছে পুকুরটা আকারে অনেক ছোট, আর এই পুকুরের চারপাশে সব ঘর। কোনোভাবে পুকুরে নেমে ডুব দিতে পারবে, সাঁতার কাটা অসম্ভব। রিয়াজ আর কি করবে? গোসল করার জন্য নেমে তো যায়, কিন্তু সাবান? পানি থেকে আবার উঠে গেঞ্জিটা খোলে। গেঞ্জি দিয়েই সাবানের কাজ চালাতে চাইল, কিন্তু একটু ইতস্ত বোধ হচ্ছিল। রিয়াজ আবার ডাক দেয়, কেউ আছেন? তখনই পাতা ঘেরা পর্দার ওপাশ থেকে কেউ বলল, জি বলুন। রিয়াজ সাথে সাথে চোখ বড় করে নেয়, এইটা তো একটা মেয়ের কন। রিয়াজ আবার বলল, ইয়ে সাবান আছে? কিছুক্ষণ পর পর্দার ওপাশ থেকে কেউ হাত বাড়িয়ে একটা পাথর দেয়। এখানে হয়তো এইটাকেই সাবান বলা হয়। রিয়াজ সাবান নেওয়ার সময় হাতের দিকে খেয়াল করে, অনেক ফর্সা একটা হাত, যেন হাতের চামড়া থেকে একটা আলো বের হচ্ছে, আর সেই আলোটা রিয়াজকে জাদু করে নিবে। রিয়াজ মাথা ঝাঁকি দিয়ে হাত থেকে পাথরটা নেয়, আর অমনি হাতটা আবার পাতার ওপাশে চলে যা। সাবান নেওয়ার সময় রিয়াজ অনুভব করে হাতটা অনেক কম। রিয়াজ আবার মাথা ঝাঁকি মেরে মুচকি হাস, আর পাথরটা গায়ে ঘষা দিতেই দেখে ফেনা বের হচ্ছে। অদ্ভুত কাণ্ড, এ তো সাবানের মতোই কাজ করে।
গোসল শেষ। লুঙ্গি পরে রিয়াজ পাতার পর্দা থেকে বের হয়। এদিক সেদিক তাকিয়ে দেখে মেয়েটাকে দেখা যাচ্ছে না। রিয়াজ আবার ভাবে, এখানে যেহেতু আছে, মেয়েটাকে পাবে। রিয়াজ উপরে গিয়ে দেখে নিলয় বিছানাতে ঘুমিয়ে গেছে। রিয়াজ মুচকি হাসি দিয়ে বারান্দায় আসে প্যান্ট শুকাতে দিতে। আর তখন রিয়াজ যা দেখে তা দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না সে। রিয়াজ দেখতে পায় একটা মানুষকে নিচে শুইয়ে দিয়ে কিছু লোক মানুষটার হাত পা কাটছে। একজন গলা কেটে মাথাটা আলাদা করে নেয়, আরেকজন হাতটা কেটে সেটাকে আবার টুকরো টুকরো করে যাচ্ছে। অন্যজন পায়ের গোড়ালি কেটে আলাদা করে নিচ্ছে। আর ঠিক সেখানেই উপস্থিত রয়েছেন সেই বৃদ্ধ লোকটা। রিয়াজ অনুমান করে নেয় আবুল মিয়া নামক যে লোকটা মরেছে তার লাশই হয়তো এরা কেটে যাচ্ছে। আরও অবাক হয় যে কিছু মহিলা পাথরের চুলার উপর বিশাল একটা পাতিল বসিয়েছে, আর সেই পাতিলে মরা মানুষের মাংস ঢেলে আগুন ধরাচ্ছে। রিয়াজের আবার যেন হুঁশ উড়ে যাচ্ছে, এক্ষুনি জ্ঞান হারাতে যাবে সে। রিয়াজ কোনোভাবে রুমে চলে আসে। এদিকে নিলয় শোয়ার মাঝেই ঘুম। রিয়াজ বিছানাতে হুট করে বসে পড়ে। কোনো কিছুর মধ্যেই সে মিল পাচ্ছে না। সবকিছু স্বপ্নের মতোই রিয়াজের কাছে অনুভব হচ্ছে। রিয়াজ ব্যাগ থেকে খাতা আর কলমটা আবার বের করে। এরপর আবার লেখা শুরু করে এই অবধি তার সাথে যা যা ঘটেছে সব। প্রায় অনেক সময় নিয়ে রিয়াজ লেখা শেষ করে। এরপর আবার বারান্দায় আসে। বাহিরের উৎসবের দিকে রিয়াজ আনমনে তাকিয়ে থাকে। কি অমানবিক কান! সেই মানুষের মাংস রান্না করার পর গ্রামের অনেকে মিলে তা খেতে ব্যাস। সময় দুপুর 2টা। দুপুরের খাবারই হয়তো ওরা খাচ্ছে, কিন্তু মানুষের মাংস কেন? এদিকে হঠাৎ রিয়াজকে পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ডাক দেয়, আম্মা বলেছে আপনাদের নিচে আসতে। রিয়াজ তৎক্ষণাৎ পিছনে তাকা, আর দেখে একটা মেয়ে উল্টো হেঁটে নেমে যাচ্ছে পাশের সিঁড়ি বেয়ে। রিয়াজ পিছন থেকে দেখেই একটা শীতল বাতাস অনুভব করে পেছন থেকে মেয়েটির যা যা দেখেছে তা একটা ছেলেকে জাদু করতে প্রযোজ্য। মেয়েটার চুল পুরো হাঁটু অবধি নেমে এসেছে, তবে বেনি করা। লাল ব্লাউজ, কালো শাড়িতে যা লাগছিল তা বলার মতো নয়। অন্যদিকে কোমরের অংশটা দেখা যাচ্ছিল। রিয়াজ নিজেকে কন্ট্রোল করে মাথাটা আবার একটা ঝাঁকি মেরে দেয়। আগে মিশন পড়ে এই মেয়ে। রিয়াজ নিলয়কে ডাক দেয়। রিয়াজের স্বরে নিলয় বিছানা থেকে লাফ মেরে উঠে। এরপর ওদের মাঝে কিছু কথোপকথন। রাতেও ঘুমাইলি? এখনো ঘুমাচ্ছি। আমার বই লেখা নিয়ে কিছু তো ভাব। রাতে ঘুমাতে পেরেছি কো? 3টায় ঘুমাইছি, 4টায় উঠে গেছি। হয়েছে, এখন অনেক ঘুমিয়ে ফেলেছি, চল নিচে ডাকছে। রিয়াজ আর নিলয় দুজনেই নিচে নেমে আসে। আঞ্জুমা বেগম তাদের দেখে বল, আমার সাথে আসুন। এরপর তিনি নিলয় আর রিয়াজকে নিয়ে ঘরের বাহিরে নিয়ে যা। রিয়াজ ভালো করে খেয়াল করে উনি তাদের উৎসবের দিকেই নিচ্ছে। ঘাবড়ে যায় রিয়া। কোনোভাবে এখন তাদের কেটে রান্না করা হবে না তো? এদিকে নিলয় তো কিছুই জানেন। রিয়াজ বারবার নিলয়কে বলতে চেষ্টা করে, কিন্তু নিলয় এর চোখ হচ্ছে সেখানকার মেয়েদের উপর, যারা কিছু বস্তা ফাটার মতো জামা পরেছে, শুধু নিচে আর উপরে ঢেকে রেখেছে। বাকি সবই দেখা যা। বলতে গেলে শুধু সেই বৃদ্ধ লোকের বাড়িতে যারা বাস করে তারাই নরমাল জামাকাপড় পরিধান করে, আর বাকিরা জঙ্গলে থাকা মানুষদের মতোই জামা পরেছে। আঞ্জুমা বেগম তাদের নিয়ে যায় উৎসবের ভিতর। ওদের দেখে ওখানকার মানুষজন কেমন যেন হাসছে। রিয়াজ মনে মনে এখন প্রচুর ভয় পাচ্ছে। নিলয় মনে মনে কিছু ভাবছে, তবে ভয় ন। সে ভাবছে এরা হয়তো মানসিকভাবে পাক। আঞ্জুমা বেগম তাদের উৎসবের একটা স্থানে বসা। আশেপাশে অনেক লোকই বসা। বৃদ্ধ লোকটাও এসে রিয়াজদের সাথে বসে। আর তখনই সেখানে একটা লোক এসে কিছু মাংস দিয়ে যা। মাংস দেখে রিয়াজের বমি আসতে চাইলেও নিলয় বেশ ক্ষুধার্ত চোখে তাকায় প্লেটের দিক। রিয়াজ ভালো করেই জানে এগুলা মানুষের গোশ, কিন্তু নিলয় কিছুই জানেন।
বৃদ্ধ লোকটা নিলয় আর রিয়াজের দিকে তাকিয়ে বলল, খেয়ে না, তোমাদের কপাল ভালো। যেদিন এসেছ সেদিনই উৎসব পড়েছে, আর ভাগ্যে মাংস জুটেছে। রিয়াজের গলায় যেন গালের পানিগুলোও আটকে যাচ্ছে। ঢোক গিলে রিয়াজ বলল, জি হ্যাঁ। বুঝেও না বুঝার ভান ধরে আছে রিয়া। কারণ যে সিনটা কিছুক্ষণ আগে দেখেছে তা দেখার পর এখন রিয়াজের কাছে মনে হচ্ছে এরা সবাই কোনো মানুষ রূপের রাক্ষস। নিলয় 4-6 না ভেবে হুট করে মাংস খাওয়া শুরু করেছে। রিয়াজ কান্না করতে যেও নিলয়ের দিকে তাকিয়ে ক্যালক্যালিয়ে হাসছে। নিলয় খাওয়ার মাঝে আবার বলল, উফস, অনেক টেস্টি। রিয়াজ যেন এবার বমি করেই দিবে। তখনই বৃদ্ধ লোকটা রিয়াজকে দেখে বলল, তোমার কি শরীর খারাপ? রিয়াজ কথাটা শুনতেই এবার নাটক শুরু করে দেয়, যেন সত্যিই তার শরীর খারাপ। রিয়াজ এমনভাবে কথা বলা শুরু করেছে যেন সে মাত্রই 2-3 কিলোমিটার দৌড়ে হাঁপিয়ে গেছে। কুতিয়ে রিয়াজ বলতে থাকে, হ্যাঁ আঙ্কেল, ঘুমের কারণে শরীরটা বাজেভাবে দুর্বল। ক্ষুধা নেই আমা, খেতে ইচ্ছে করছে না। রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা বলে, তাহলে রুমে গিয়ে রেস্ট করো, আমি উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলেই বৃদ্ধ লোকটা চেঁচিয়ে বলতে থাকে, তাজকিয়া মা, মেহমানকে নিয়ে যা। তখনই ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এলো সেই সুন্দরী মেয়েটা। রিয়াজ মেয়েটার দিকে তাকাতেই আশেপাশের শব্দ সব যেন সাইলেন্ট হয়ে যা। মেয়েটা রিয়াজের দিকে হেঁটে আসছে, হাঁটার ধরন এতটাই সুন্দর যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য। মেয়েটা এসে রিয়াজকে বলল, আসুন। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা আবার বলে, আপনাকে রুমে দিয়ে আসি। তখনই রিয়াজ বলে উঠে, আল্লাহ রে, কোমরটা অনেক ব্যথা মনে হচ্ছে, মরে গেলাম আমি। এখন তাজকিয়া রিয়াজকে ধরে টেনে দাঁড় করা। রিয়াজ তাজকিয়ার স্পর্শ পাওয়া মাত্রই যেন কোনো এক দেশে হারিয়ে যা। তাজকিয়ার কাঁধে রিয়াজের হাত। তাজকিয়ার সামনের দিকে তাকিয়ে রিয়াজকে নিয়ে যাচ্ছে। এদিকে রিয়াজ এক দৃষ্টিতে তাজকিয়ার দিকে তাকিয়ে আছে, আর এমনভাবে হাঁটছে যেন তাজকিয়া ছেড়ে দিলেই রিয়াজ পড়ে যাবে। এসব কান দেখে নিলয় ভ্যাবলার মতো তাকিয়ে মনে মনে বলল, শালায় এই মাত্রই তো ঠিক ছিল। অন্যদিকে তাজকিয়া রিয়াজকে ধরে বাসের সিঁড়ি অবধি নেয়। বাসায় কেউ নেই। রিয়াজ অসুস্থ হবার নাটক করেই যাচ্ছে। তাজকিয়া সিঁড়ি অবধি গিয়ে রিয়াজকে ধাপ করে নিচে ফেলে দেয়। রিয়াজ পড়ার সাথে সাথে বেকুব হয়ে তাজকিয়ার দিকে তাকা। তাজকিয়ার চেহারায় মাসুম চাহনিটা নেই। মুখ বাঁকা করে তাজকিয়া বলল, নাটক বন্ধ করুন আর উপরে উঠুন। সবার সামনে বললেই হতো যে আপনি মাংসটা খেতে চাচ্ছেন না। এ বলেই তাজকিয়া ভেঙচি মেরে চলে যা। রিয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটা বুঝল কিভাবে রিয়াজ অসুস্থতার অভিনয় করছে। তবে যাই হোক, রিয়াজ এই মেয়েকে পটিয়ে ছাড়বে। রুমে এসে রিয়াজ আবার কলম চালানো শুরু করে। এই গ্রামের মানুষ কেন মানুষের মাংস খায়, আর সেটাকে উৎসবের চোখে কেন দেখে। তাদের জামাকাপড় আর চলার স্টাইল সম্বন্ধে সব লিখতে বসে। ততক্ষণে সেখানে চলে আসে নিলয়ের মুখে তৃপ্তির হাসি। মন ভরে খেয়ে সে এসে বিছানায় আবার শুয়ে পড়। শুয়েই বলতে লাগল, লেখ। গ্রামের মেয়েগুলোর সম্বন্ধে বেশি লিখি। জামাকাপড় সস্তা থাকলেও অনেক সুন্দর সবগুলো। রিয়াজ কথাটা শুনে বল, আমরা এখানে লিখতে এসেছি, প্রেম ভালোবাসার জন্য না। আহা, কথা ঘুরাচ্ছে কিভাবে দেখো। তুই যে তাজকিয়া নামের মেয়েটার সাথে রেশারেশি করার জন্য অসুস্থ এর বাহানা ধরেছিস, তা কি আমি বুঝি নাই? আমার উদ্দেশ্য তাজকিয়া ছিল না, উদ্দেশ্য ছিল খাবার নিয়ে। আহা, আমাকে বোকা মনে হচ্ছে তোর কথা শুনে মনে হচ্ছে তারা আমাদের মানুষ কেটে খাওয়াচ্ছে। ভুল আর কি বললে? এখানে মানুষ মানুষকেই কেটে খাচ্ছে। মাম মানে তোতলানোটা কি তোর মামের মাঝেই আটকে যায়? এখানে এরা সত্যিই মানুষ কেটে খাচ্ছে। নিচে শুনিসনি একটা মানুষ মারা গেছিল, তাকে এখন কেটে তারা উৎসব করেছে, আর সেই মাংস তারাও খেয়েছে।
আমাদেরও খাওয়াতে চেয়েছে। আমি তোকে কতভাবে বলার চেষ্টা করলাম, তুই মেয়েগুলোর দিকে যেভাবে চোখ মারা শুরু করেছি, সময়ই পাইনি। কথাটা শুনতেই নিলয় এক লাফে উঠে বারান্দায় চলে আসে। এরপর গড়গড় করে বমি করে দেয় সেখানে। নিলয়ের বমি করা দেখে রিয়াজেরও ইতস্তবোধ। কিছুক্ষণ পর নিলয় বারান্দা থেকে দুর্বল শরীর নিয়ে হেলে দুলে আসে। পেটে যা ছিল সব ঢেলে এসেছে। রিয়াজ নাক টিপে বসে আছে। নিলয় রিয়াজের পাশে বসে বলতে শুরু করে, এরা মানুষ রান্না করে, তার মানে সবাই রাক্ষস। এরা কোনোভাবে ওই দানবের গোষ্ঠী না তো। রিয়াজ কথাটা শুনে কিছুক্ষণ চুপ থাকে। তখনই বাহিরে চিৎকার শুরু। রিয়াজ আর নিলয় বসা থেকে উঠে বারান্দায় চলে আসে। ভুলবশত রিয়াজ নিলয়ের বমির উপর পা দিয়ে ফেলে। তখনই রিয়াজ নিলয়ের মাথায় একটা থাপ্পড় মেরে বলে, বমি করার আর জায়গা পাসনি? নিলয় হাবলা হয়ে তাকিয়ে আছে। এরপর আবার দুজনে বাহিরে ভালোভাবে তাকা। দেখে গ্রামের যত মানুষ আছে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। রিয়াজ কিছুই বুঝে উঠতে পারেন। ওরা আরো ভালোভাবে খেয়াল করে দেখে সবাই যে যার ঘরে দৌড়ে ঢুকে যাচ্ছে, আর যার যার দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছে। এমনটা তারা কেন করছে তা নিলয় আর রিয়াজ বুঝতে পারেন। ঠিক তখনই ওদের রুমে চলে আসে বৃদ্ধ লোকটা। সে এসেই রিয়াজদের একটা ধমক দেয়। উনার ধমকে দুজনেই ভয় পেয়ে যা। উনি দৌড়ে এসে রিয়াজ আর নিলয়ের হাত ধরে সজোরে রুমে নিক্ষেপ করে। রিয়াজ নিলয় দুজনেই এবার প্রচুর অবাক। বৃদ্ধ লোকটার দেহে অনেক শক্তি। উনার কাছে যেন তাদের ক্রিকেট বলের মতো লেগেছে। বৃদ্ধ লোকটা ক্রিকেট বলের মতোই দুজনকে নিক্ষেপ করে রুমে। এরপর উনি তড়িঘড়ি করে বারান্দা বন্ধ করে দেয়, আর বাঁশের বেড়ার উপরে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়, যেন বাহির থেকে কোনো আলোই ভিতরে না আসে। কাজটা করার পর লোকটা শান্ত হয়ে সেখানেই বসে পড়ে। রিয়াজ আর নিলয় কিছু বুঝে উঠতে পারে না। লোকটা একটু জিরিয়ে নেয়। এরপর তাদের কাছে এসে বলল, নিচে আসো তাড়াতাড়ি, কথা আছে। এইটা বলে বৃদ্ধ লোকটা নিচে চলে যা। রিয়াজ আর নিলয়ও সাথে সাথে নিচে আসে, আর দেখে বাড়ির সবাই একসাথে গোল করে বসে আছে। তবে এখানে তাদের পুরো পরিবার আছে, প্রায় 15 থেকে 20 জন সদস্য তাদের পরিবার। রিয়াজ আর নিলয় আসতেই আঞ্জুমা বেগম তাদের 2টা চেয়ার দেয়। ওরা চেয়ারে বসতেই বৃদ্ধ লোকটা বলল, তোমার খাতা আর কলম কই? রিয়াজ বেশ অবাক। উনি জানল কিভাবে? তখনই তাজকিয়া কলম আর খাতাটা রিয়াজের দিকে এগিয়ে দেয়। রিয়াজ আরো অবাক, এগুলো তাজকিয়ার হাতে গেল কিভাবে? রিয়াজ তাজকিয়ার হাত থেকে খাতা আর কলমটা নিয়ে নেয়। আর সেই সময় বৃদ্ধ লোকটা বলল, কিছুক্ষণের মধ্যে একটা শব্দ শুনতে পাবে। কথাটা বলতে দেরি, বাহিরে একটা বিশাল দানবের চিৎকার ভেসে আসতে দেরি হয়নি। অর্থাৎ গ্রামের চারপাশে যে গোল পাথরটা আছে তার উপরে দানবটা দাঁড়িয়ে আছে। এদিকে সবার দরজা জানালা বন্ধ। বৃদ্ধ লোকটা বলল, চিন্তার কিছু নেই, দানবটা কারো ঘর ভেঙে মানুষ নিবে না। কিন্তু সময়ের মধ্যে যদি কেউ নিজেদের ঘরে ঢুকে অবস্থান না করে অথবা দরজা বা জানালা খোলা রাখে, তাহলে দানবটা সেখানেই তাকে মেরে ফেলবে। প্রতিদিনই বিকাল 5টার আগে সবাইকে ঘরে ঢুকে যেতে হবে, আবার বের হতে পারবে সকাল 5টা। 12 ঘন্টা আমাদের আর 12 ঘন্টা তাদের। যদি নিয়ম কেউ ভাঙে তবে তার মৃত্যু অনিবার্য। আজকে আমি তোমাকে এই গ্রামের সকল রহস্য সম্বন্ধে জানাচ্ছি। তুমি কলম চালু করো, লিখতে থাকো তোমার বইয়ের পাতায়। লোকটার কথা শুনে রিয়াজ বরাবরই অবাক। কিন্তু কি করার, এখানে যা ভাবনা করা হয় তার ঠিক উল্টোটা ঘটে যাচ্ছে। বারবার এক একটা ঘটনা তাদের অবাক করেই দিচ্ছে। যদি বিকেল 5টা থেকে সকাল 5টা অবধি সবাই ঘর বন্দি থাকে, তবে বৃদ্ধ লোকটা গতরাতে জঙ্গলে কি করছিল? আরও একটি প্রশ্ন দাঁড়িয়ে যা। রিয়াজ এই গ্রাম সম্বন্ধে লিখতে এসেছে, এইটাও বা বৃদ্ধ লোক কিভাবে জানল?
সেটাও একটা রহস্য হয়ে দাঁড়া। রিয়াজের কেন যেন মনে হচ্ছে এখানে আসলেই তারা আসেনি, তাদেরকে আনা হয়েছে। কিন্তু এখন এসব ভেবে লাভ নেই। রিয়াজ খাতা আর কলম রেডি করে, আর বৃদ্ধ লোকটা বলতে শুরু করে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও লাইক M10টি আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন ও কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরে কোনো পর্বে।